ফার্মগেট ও মিরপুর মেট্রো রেল স্টেশনে বোমা সদৃশ বস্তু শনাক্ত, নিষ্ক্রিয় কাজ করছে বম ডিসপোজাল ইউনিট। মিরপুর 10 সাময়িকভাবে বন্ধ। আয়নাঘরের আলামত নষ্টকারীরা ছাড় পাবে না, দাবি চিফ প্রসিকিউটরের। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকেও রাখা হয়েছিল গোপন বন্দিশালায়। জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। স্বীকৃতি নেননি জুলাই অভ্যুত্থানে সাহসী ভূমিকা রাখা বা আহত অনেকে। 2 বছরে সেই বীরত্ব গাথা ভুলিয়ে দেওয়ার হতাশা। ইতিহাস থেকে সব মুছে দেওয়ার চেষ্টা। তো এরকম যদি হয়, আসলে ইন ফিউচারে এটাকে আর কেউ ধারণা করবে না। ছেলেটা বেঁচে আছে না মারা গেছে, এটা কিন্তু কেউই দিন শেষে খোঁজ নেয়নি। প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক। 3 দিনের সফরে দিলেন ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণ টেকসই করার বার্তা। Delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. ইশতেহার পূরণে ব্যর্থ রাকসু নেতারা, বলছেন শিক্ষার্থীরা। জিএস আম্বারের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা, প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি ভিপির। শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে একটা ন্যূনতমভাবে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা, তার ন্যূনতমভাবে কিছুই করেনি। ভোটের রাজনীতিতে তারা আসলে জিতার জন্য এই ধরনের আসলে বানায় মানে যা মাথায় আসছে তাই দিয়ে দিচ্ছে। 59% কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে এবং চলমান, আর 41% কাজ আমাদের একেবারেই হাত দেওয়া হয়নি। ইরান যুদ্ধের কারণে তলানিতে মার্কিন অস্ত্র ভান্ডার, প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ধ্বংস হয়েছে 1,500-এর বেশি, দাবি সিএসআইএস-এর। মানতে নারাজ ট্রাম্প। মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। নিষ্ক্রিয় কাজ করছে পুলিশের বম ডিসপোজাল ইউনিট। অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর 10 মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এছাড়া স্টেশনের সবকটি প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেওয়া হয়েছে। তাতে ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। তবে অন্যান্য সকল স্টেশন এবং মেট্রো রেল সেবা যথারীতি চালু রয়েছে। অন্যদিকে ফার্মগেটের বস্তা মোড়ানো বস্তুটি প্রথমে বোমা সন্দেহ করা হয়, পরে বম ডিসপোজাল ইউনিট জানায় এটি একটি খালি বস্তা ছিল, সেটিকে দলা পাকিয়ে ফেলে রাখা হয়েছিল। মিরপুর মেট্রো স্টেশনে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি তার কাছে। রাব্বি, বোমা সদৃশ যে বস্তুটির কথা বলা হচ্ছে সেই ব্যাপারে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে, আর চলাচলকারীরা তো আসলে ভোগান্তিতে পড়েছেন, তাদেরকে নিয়েও কিছু বলবেন? এখন পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে স্পষ্ট করে কোনো ধরনের কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে আমি বোম ডিসপোজাল ইউনিটের যিনি চিফ তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে একটি বোমা সদৃশ্য কৌটা পাওয়া গেছিল, তবে সেটি বোমা নয়, এবং তারা বেশ ঘন্টা খানেক ধরে কিন্তু এই যে মেট্রো স্টেশনটি সেই স্টেশনটি বন্ধ করে তারা পরীক্ষা নিরীক্ষা করেন, এবং সবশেষে এখানে কাজ শেষে যখন তারা যাচ্ছিলেন তখন আমি জিজ্ঞাসা করি তাদেরকে যে আসলে বোমাটি মিলেছে কিনা এবং যেটি নিষ্ক্রিয় করা হলে সেটি বোমা ছিল কিনা। আমরা এটি নিষ্ক্রিয় করার একটি বিকট শব্দ পেয়েছিলাম, সাউন্ড পেয়েছিলাম, তবে তিনি বলেছেন যে না, সেটি বোমা ছিল না, এবং সেটি আমরা যে শব্দটি আমরা পেয়েছি সেটি তাদেরই কাজের এক ধরনের অংশ আমাদের। তবে আনুষ্ঠানিকভাবে সিটিটিসির এই যে বোম ডিসপোজাল ইউনিট এবং এই টিমের যিনি প্রধান আছেন তার বক্তব্য আমাদের প্রয়োজন, এবং সেজন্য আমরা অপেক্ষা করছি। এখন পর্যন্ত ফার্মগেট এবং মিরপুর 10 এই দুটি স্টেশনেই একটি ফার্মগেটেরটি
মেট্রো স্টেশনের নিচে আর 10 নম্বরের মেট্রো স্টেশনের উপরে দোতলায় কিন্তু আসলে দুটি জিনিস দেখতে পেয়েছিল এবং তাৎক্ষণিকভাবেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি পরীক্ষা নিরীক্ষা করে। ফার্মগেটেরটি পরিষ্কারভাবে পুলিশ জানিয়েছে সেটি কোনো বোমা ছিল না। মিরপুর 10 স্টেশনেরও যে গোটাটি সেটিও কোনো বোমা নয়, তবে আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় আমরা। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রাব্বি। ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকেও টিএফআই সেলে রাখা হয়েছিল। তদন্তে তা বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিরুল ইসলাম। সকালে র্যাবের গোপন বন্দিশালা টাস্কফোর্স ইন্টারোগেশন সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি প্রসিকিউশন টিম এবং টিএফআই সেলের গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরা। চিফ প্রসিকিউটর বলেন, যারা আয়নাঘরকে আড়াল করার জন্য আলামত নষ্ট করেছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। টিএফআই সেলের গুমের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় মোট আসামি 17 জন। তাদের মধ্যে 10 জন অভিযুক্ত সেনা কর্মকর্তা গ্রেফতার আছেন। তারা তখন র্যাবে দায়িত্ব পালন করেছিলেন। এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, এম খুরশিদ হোসেন ও মোহাম্মদ হারুনুর রশিদ এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম পলাতক। এর আগে 21 জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 টিএফআই সেল পরিদর্শনের আবেদন মঞ্জুর করেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাগর সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। আরও অনেক বিষয় আমরা পর্যায়ক্রমে পাচ্ছি। জুলাই মানে একটি প্রেরণা, একটি উদ্যম আর হাজারো জানা অজানা বীরত্ব গাথা। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর হলো, তবু এখনও বিচার স্বীকৃতি নিয়ে আছে প্রশ্ন। জুলাই আন্দোলনে সাহসের যোগান দিয়েছিলেন যারা, তাদের অনেকেই নেননি কোনো স্বীকৃতি। জুলাই অভ্যুত্থানের 2 বছর কেমন দেখছেন তারা, সেটি দেখব সুমাইয়া ঐশীর রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থান মাথায় এলেই ঠিক কোন কোন চিত্র চোখের সামনে ভেসে ওঠে? গুলি খাইছে একটা। জুলাই গণঅভ্যুত্থানের অনুপ্রেরণার চিত্র ছিলেন যারা, তাদের মধ্যে অনেকেই এখন রাজনীতি এবং ক্ষমতার বলয় থেকে নিজেদেরকে সম্পূর্ণ আলাদা রেখেছেন। তাদের থেকে শুনবো 2 বছরে জুলাইকে কতটা ধারণ করা সম্ভব হলো। আচ্ছা, জুলাই অগ্নিকন্যা খ্যাত এই নুসরাতকে মনে আছে? জুলাইয়ের উত্তাল একদিনে এভাবেই পুলিশের প্রিজন ভ্যানের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন নুসরাত। কিছু কিছু জায়গায় অলরেডি আপনার জুলাইকে ধারণ করা যে পোস্টারগুলো আছে সেখানে নির্দিষ্ট দলের ব্যানার মানে পোস্টার লাগানো। জুলাইয়ের অদম্য সেই অভিজ্ঞতার উপর ভর করে এখন নুসরাত অনেকটাই সাহসী। তবে তার মতে এই 2 বছরে জুলাইকে অনেকখানি ভুলিয়ে দেয়া হয়েছে। গতবার প্রত্যেকটা ডে সুন্দরভাবে সরকারিভাবে পালন করা হয়, কিন্তু এই বছরে সেটা কিছুই হয় নাই। একটা বছরের মধ্যে এত গ্যাপ, এটাকেই হয়তো বলে কালচারাল ফেসিজম, মানে ইতিহাস থেকে সব মুছে দেওয়ার চেষ্টা। তো এরকম যদি হয় আসলে ইন ফিউচারে এটাকে আর কেউ ধারণও করবে না। জুলাই আন্দোলনের সময় এই ছবিটার কথা মনে আছে নিশ্চয়ই। এই যে এইখান থেকে আমি আসলে একটা টিন ছুটাই, টিনটা ছুটাই আসলে এইখানে নিয়ে টিনটাকে 2 ভাগ করি। এরপরে ওইখানে ছিল পুলিশ ছিল, প্রশাসন ছিল ওইখানে, আর প্রশাসনের পাশে ডান পাশে ছিল আপনার আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিলেন এরা। সশস্ত্র ও প্রশিক্ষিত পুলিশ বাহিনীর সামনে ঠুনকো এক টুকরো টিন নিয়ে বীরত্ব চিত্তে দাঁড়িয়েছিলেন নাসির। জুলাই যোদ্ধা হিসেবে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি না পেলেও আক্ষেপ নেই তার। মানে আমরা তো পিছনে ছিলাম অনেক, তো প্রশাসনের কিভাবে পিছনে নেওয়া যায়, আমরা আসলে কিভাবে একটু সামনে আগাতে পারি। আর টিনের ভিতরে যখন এসে ছড়াগুলিগুলো পড়তেছিল তখন বৃষ্টির ফোঁটার মতো আসলে আওয়াজ হচ্ছিল, খুব ভালো লাগতেছিল। বাট ওই সময় আমার হাতে, কপালে, তারপর বিভিন্ন জায়গায় আপনার এই ছড়াগুলিগুলো আমার লাগছে। আমার বিষয়টা অনেকেই দেখছে, বিশ্বের অনেক জায়গায় মানুষ দেখছে, কিন্তু এই যে ছেলেটা বেঁচে আছে না মারা গেছে, এটা কিন্তু কেউই দিন শেষে খোঁজ নেয়নি। জানা অজানা এমন অসংখ্য ত্যাগ আর সাহসী ঘটনাই জুলাই গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা। তার কতটাই বা সামনে এসেছে আর কতটাই বা আমরা জানি। সময়ের সঙ্গে সঙ্গে সেসব অজানা বীরত্ব গাথাগুলো সামনে আসুক,
অপরাধীদের বিচার হোক, সেই দাবি এখন আপামর জনতার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। অনেকে জাতীয় সংসদের তুলনায় রাজপথেই সমস্যার সমাধান বড় করে দেখছেন, কিন্তু সরকার সংসদে জাতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে প্রেস ক্লাবে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রদর্শনী আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, আন্দোলন সর্বস্ব, অনেকে গঠনমূলক আলোচনায় আসতে চায় না। আন্দোলন কারো কারো জন্য পেশায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এখন দেশের স্বার্থে আঙুল বাঁকা করতে হলেও সরকার পিছপা হবে না। এ সময় মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল সশস্ত্র, কিন্তু স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের জন্য এভাবে প্রাণ দিতে হবে, রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবে, তা মানুষ কল্পনাও করেনি। জানান, সরকারের প্রতিটি দায়িত্বশীল ব্যক্তি ফ্যাসিবাদের ক্ষত মেরামতে কাজ করছে। গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে দেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান আহমেদ আজম খান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা যখন গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করতে চাই, জাতীয় সংসদকে যখন আমরা একটা এফেক্টিভ পার্লামেন্টারিয়ান কালচারের মধ্যে নিতে চাই, আমরা খেয়াল করেছি পার্লামেন্টের চাইতে রাজপথকেই অনেকের বেশি পছন্দ। নিরন্তর চেষ্টা করছি যে ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করবার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে মার্কিন দূত সার্জিও গোর জানিয়েছেন, বাংলাদেশে লগ্নি করতে আগ্রহী তার দেশের বিনিয়োগকারীরা। এজন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে একটি প্রতিনিধি দল। এই বৈঠকের মাধ্যমে দুদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। উল্লেখ করে মার্কিন দূত জানান, প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে। ৩ দিনের ঢাকা সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। সকাল ৯:৩০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শুরু হয়, চলে প্রায় ৪৫ মিনিট। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আগ্রহের বিষয়। এজন্য বিনিয়োগের সম্ভাব্য খাত যাচাই করতে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসবেন মার্কিন বিনিয়োগকারী একটি দল। Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যমের কাছে বৈঠক নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান মার্কিন দূত। We just finished a very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh. সার্জিও গোর বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ বিকেল নাগাদ ঢাকা ছাড়বেন তিনি। এর আগে নেপাল ও শ্রীলঙ্কাও সফর করেন মার্কিন দূত। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি টেকসই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে বাংলাদেশকে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সেই সাথে দক্ষিণ পন্থা নয়, মধ্যপন্থী রাজনীতিতে সমর্থনের কথা দেশটি পুনর্ব্যক্ত করেছে বলে ধারণা বিশ্লেষকদের। এছাড়া যুক্তরাষ্ট্রের চীন ঠেকাও নীতির বার্তাও সার্জিও গোর স্পষ্ট করা হয়েছে বলে মনে করছেন তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে ৩ দিনের বাংলাদেশ মিশন শেষ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এ আলোচনায় প্রাধান্য পেয়েছে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি। Just next week, we're going to have a delegation visiting of U.S. companies. আবার মার্কিন নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের সতর্ক বার্তার উন্নয়ন ইতিবাচক বার্তা। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে যে $8 বিলিয়ন রফতানি করি,
এই $8 বিলিয়ন আপনি ইকুয়ালাইজ করে ফেলতে পারেন। আমি যদি $8 বিলিয়ন বা $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট পেয়ে যাই, তাহলে কিন্তু আমি যেটা নিয়ে আমরা চিন্তিত মাঝে মধ্যে প্রশ্ন করি, তো সেটাকে আমি নিউট্রালাইজ করতে পারি বা কম্পেনসেট করতে পারি। তাদের কাছ থেকে যদি আমি বিনিয়োগ চাই, সেটা আপনি ডিএফসি বা সরকারি পর্যায়ে বলেন, বেসরকারি পর্যায়ে বলেন, আমার এখানে অভ্যন্তরীণ অনেকগুলো সংস্কার করতে হবে। সরকারের ওপরে সরকারের পলিসিতে আমেরিকানদের প্রভাব অত্যন্ত স্পষ্ট এবং সরকারের তরফ থেকেও আমেরিকানদের সাথে সহযোগিতা করার একটা ওপেন মানসিকতা রয়েছে। ইতোমধ্যেই যতটুকু বোঝা যায় যে বাণিজ্য আরও কিভাবে সহজীকরণ করা যায় সেগুলো নিয়েও আলাপ হচ্ছে। আর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি বাস্তবায়নের সাথে সাথে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের চীন ঠেকাও নীতির বার্তাও সার্জিও গোর স্পষ্ট করেছেন বলে ধারণা বিশ্লেষকদের। সাম্প্রতিককালে চীনের সাথে আমাদের যোগাযোগ এবং চীনের যে ইকোনমিক করিডোরের প্রস্তাব, এটাও কিন্তু তাদের জন্য একটা চিন্তার কারণ। আর সেটা আমরা আমাদের অ্যাডভান্টেজ বা আমাদের নিজেদের প্রয়োজন এটা কাজে লাগাতে পারি। কারণ চীনারা বাংলাদেশে এসে বাংলাদেশ চীনের সাথে ঘনিষ্ঠ হোক অর্থনৈতিকভাবে, এখন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বলেই অনেকে মনে করে। যখন একটা দেশ প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসি গ্রহণ করে, তখন সেই প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসি কি চায়না লিনিং হচ্ছে নাকি এক্সিস্টিং যে ইউএস লিনিং ব্যাপারটা রয়েছে সেটা অব্যাহত থাকছে, সেটা নিয়ে তো একটা আলাপের জায়গা থাকতেই পারে। ব্যবসা আর বিনিয়োগের স্বার্থেই বাংলাদেশে যাতে অস্থিরতা না থাকে সেই বার্তাও হয়তো ছিল ট্রাম্পের বিশেষ দূতের। বাংলাদেশ যেহেতু একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে, এই ট্রানজিশনটাকে যদি টেকসই করতে হয় তাহলে এখানে একটা রিকনসিলিয়েশন তারা চায় এবং এখানে একটা দক্ষিণপন্থী উত্থান হচ্ছে, যেটা নিয়েও কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আলাপ আলোচনা আছে, যেটাকে তারা একটু শঙ্কার চোখে দেখছে। মধ্যপন্থী রাজনৈতিক রিকনসিলিয়েশনকে তারা সমর্থন করবে, এই বার্তাটা তো আমার মনে হয় থাকতেই পারে। ঢাকায় ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে সাক্ষাৎ কি কেবলই সৌজন্যতা নাকি কোনো বার্তা দেয়, সেটিও কূটনীতিতে আলোচনার খোরাক। ইন্ডিয়া তাদের জায়গা থেকে কি আরও খানিকটা চেষ্টা করছে যে পলিসি দূরত্বটা তৈরি হয়েছিল সেটা আর একটু কমিয়ে আনা। অন্যদিকে আমেরিকাও তাদেরকে একটা স্পেস দিচ্ছে কি না, যে ঠিক আছে যেটা আগে হওয়ার হয়েছে এখন নতুনভাবে কাজ করার কোনো সুযোগ আছে কিনা। ভারতের আগ্রহটা হচ্ছে তার সম্পর্ক স্বাভাবিক করা, মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের জায়গাটা হচ্ছে যে এখানে যাতে চীনের প্রভাব বিস্তৃত না হয়। কাজে প্রেক্ষাপট দুটো ভিন্ন, কিন্তু বাংলাদেশের ব্যাপারে তাদের একটা কমন আগ্রহের জায়গা আছে। সবার আগে বাংলাদেশ, ক্ষমতাসীন বিএনপির এই স্লোগান বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণ সভা ও সৃজনশীল শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। সরাসরি যাচ্ছি সেখানে। হায়ার এডুকেশনে গবেষণা করে বাংলাদেশে তো বেকারত্বের কারখানা বানাবেন, তার চেয়ে ভালো আপনার গবেষণা উপাত্ত চেঞ্জ করে কারিগরি শিক্ষায় নিন। অনেকটা ঘামতে গেলাম, প্রায় 30% কাজ শেষ হয়ে গেল, এরপর আমাকে টপিক চেঞ্জ করতে হবে। কিন্তু ভাবতেও পারিনি 2015 সালে জুন মাসের 2 তারিখের রাত্রে তিনি আমাকে নিজ কলমে হায়ার এডুকেশনের জায়গাটি কেটে লিখে দিলেন টিবেট। হিউম্যান ক্যাপিটাল and socio-economic development in Bangladesh through technical and vocational education and training. আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা কি হবে, এই নিয়ে তিনি আমাকে গবেষণা করতে বললেন। আমি জানতাম না যে আমাদের প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এত ভিশনারি একটি বিষয়কে তিনি লালন করছিলেন যে বাংলাদেশে এই কারিগরি শিক্ষার বিপ্লব আনতেই হবে। সেই জন্য তিনি আমাকে তৈরিও করছিলেন। আবার আল্লাহর রহমতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলাম। তিনি বাজেট ঘোষণা করলেন, বললেন আমি জিডিপির 5% বাজেট দেব পর্যায়ক্রমে। ডেকে বললেন সবচেয়ে প্রায়োরিটি হবে টিবেট, অর্থাৎ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। This is a lifelong education. Everybody does indeed need Tibet. উন্নত বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে, এই জায়গাটিতে অ্যাড্রেস করি।
আমরা যদি দেখি চায়নার অবস্থা, সেখানেও আমরা দেখতে পাই এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যদি সেকেন্ড ওয়ার্ল্ডের পরে বিশ্ব যখন ধ্বংস হয়ে গিয়েছিল, তখন আমরা দেখেছি কারিগরি শিক্ষায় যারা দীক্ষিত হয়েছিল তারা এই দেশ গঠন করেছিল। একজন চিকিৎসকের শিক্ষা জীবনের সিংহভাগ খরচ বহন করে রাষ্ট্র। নিয়মের ফাঁক আর দুর্বল ব্যবস্থাপনায় সেই সরকারি চিকিৎসকদের সেবার বড় অংশই চলে যাচ্ছে বেসরকারি খাতে। বিশেষজ্ঞরা বলছেন, পার্শ্ববর্তী দেশগুলোর মতো কঠোর নীতিমালা প্রণোদনা কিংবা প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস নিশ্চিত করা না গেলে সরকারি চিকিৎসা সেবার বরাদ্দ বৃদ্ধির সুফল সাধারণ মানুষের অধরাই থেকে যাবে। যদিও চিকিৎসকদের দাবি, কর্মঘণ্টার বাইরে সেবামূলক কাজে যুক্ত হতে আইনি বাধা নেই। তানজিম শাফিনের প্রতিবেদন। বিকেল ৫টা, সরকারি হাসপাতালে বহির্বিভাগে সেবা যখন সীমিত, বন্ধ রোগী দেখা। বেসরকারি হাসপাতালে তখন ব্যস্ততম সময়। উচ্চ মূল্য হলেও বাধ্য হয়েই সেখানে ভিড় করেন রোগী ও স্বজনেরা। অভিজ্ঞ ডাক্তারের খোঁজ নিয়ে দূর দূরান্ত হতেও আসছেন তারা। প্রপার চিকিৎসা না পাওয়ার কারণে তো প্রাইভেটে আসা। ওখানে গিয়ে রোগীরও চাপ থাকে বেশি, বা আমাদের সমস্যাগুলো ডাক্তার ওইভাবে শোনেও না। শিশুদের মধ্যে উনি অনেক ভালো ডাক্তার এবং মানবিক ডাক্তার। সংবাদ পাইয়া পরে আসছি আমরা। সরকার তো ধীরে ধীরে চিকিৎসা হইতো। সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে অভিযোগ থাকলেও বেসরকারি হাসপাতাল বা চেম্বারে রোগীদের পছন্দের শীর্ষে সরকারি চিকিৎসকরাই। আইসিডিডিআরবির তথ্য বলছে, বাংলাদেশের ৮০% বেশি সরকারি চিকিৎসক বেসরকারি প্র্যাকটিসের সাথে যুক্ত। কয়েক দশকে সরকারি স্বাস্থ্য অবকাঠামো কারিগরি বিনিয়োগ হলেও কার্যকর ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। নিশ্চিত করা যায়নি চিকিৎসকদের সার্বক্ষণিক দায়বদ্ধতা কিংবা আলাদা রোগী দেখার সুযোগ। সকল সরকারি মেডিকেল কলেজগুলোতে বিরাট একটা আয়োজন আছে। ধরেন ওটির কথাই যদি বলি, নিটোর বা পঙ্গু হাসপাতালে 30টার উপরে ওটি। 2016 বা এমন সময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ হলো যে বিকেলবেলা ওটি করানো যায় কিনা, রুটিন ওটি। 4টা বছর আমি বলতে পারি ঢাকা মেডিকেলে, আমার ডিপার্টমেন্ট বলতে পারি, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে প্রচুর অপারেশন বেড়ে গিয়েছিল। এই জিনিসটা বন্ধ হয়ে যায় যখন কোভিড এসে হানা দিল। বাংলাদেশে 1982 সালের অধ্যাদেশের মাধ্যমে বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরিতে সরকারি চিকিৎসকদের প্র্যাকটিসের সুযোগ অবারিত রাখা হয়েছে। তবে পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান সহ যেসব দেশ সুনাম কুড়িয়েছে, সেখানে সরকারি চিকিৎসকদের বেসরকারি চর্চায় রয়েছে কড়াকড়ি বা নিষেধাজ্ঞা। ভারতের সেন্ট্রাল হেলথ সার্ভিসের আওতাভুক্ত চিকিৎসকদের জন্য প্রাইভেট প্র্যাকটিস পুরোপুরি অবৈধ। ক্ষতিপূরণ বাবদ 20% নন প্র্যাকটিসিং বা এনপিএ ভাতা পান চিকিৎসকরা। তবে কলকাতা সহ বেশ কিছু রাজ্যে শর্ত সাপেক্ষে বেসরকারিভাবে সেবা দিতে পারেন। তবে এজন্য এনপিএ ভাতা বাতিল ও স্বাস্থ্য বিভাগের অনাপত্তিপত্র প্রয়োজন হয়। পাকিস্তানের সরকারি চিকিৎসকদের ক্ষেত্রে এমপিএ ভাতা আরও বেশি। গ্রেড অনুযায়ী মূল বেতনের 50 থেকে 75%। এছাড়া খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের মতো প্রদেশে চিকিৎসকদের ইনস্টিটিউট বেসড প্র্যাকটিস বা আইবিপি চালু রয়েছে। সিঙ্গাপুরে সরকারি চিকিৎসকদের বেসরকারি চর্চাকে আখ্যায়িত করা হয় মুন লাইটিং বা চাকরিবিধির চরম লঙ্ঘন হিসেবে। তবে নির্দিষ্ট কিছু বিশেষজ্ঞ চিকিৎসককে সরকারি হাসপাতালের ভেতরেই প্রাইভেট রোগী দেখার অনুমতি দেয়। তবে তা মোট কর্মঘণ্টার 30% বেশি নয়। জনগণের টাকায় এমবিবিএস সম্পন্ন করে প্রতি বছর দেশে স্বাস্থ্য বিসিএস উত্তীর্ণ 3.5 থেকে 4 হাজার চিকিৎসক সরকারি নিয়োগ পান, কিন্তু কর্মজীবনের অধিকাংশ সময় দেন বেসরকারি ক্ষেত্রে। এ সমস্যা সমাধানে নিয়োগ পর্যায়ে সরকারি প্র্যাকটিসের বাধ্যবাধকতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন এই স্বাস্থ্য শিক্ষাবিদ। নিয়োগের পর্যায়ে ঠিক করে নিতে পারেন যে তারা প্রাইভেট প্র্যাকটিস করবে না। আমি দিল্লিটার কথা বলি, সবচেয়ে অর্থবহ যে জিনিসটা তাদেরকে দেয়া হয় সেটা হলো গবেষণা করা তাদের জন্য ম্যান্ডেটরি, এবং তারা এই গবেষণার জন্য যে টাকা পান সেটা কিন্তু একটা লুক্রেটিভ অ্যামাউন্ট, লোভনীয় অ্যামাউন্ট। সুতরাং তারা ওই পথটাকে কিন্তু যে কোনো ডাক্তার চুজ করে নেবেন। আস্কিং হতে হবে সরকারের যে আমি চাই, সরকার কি চায়। আমাদের মেডিকেল কলেজগুলিতে মানে খুব একটা গবেষণা হয় না। শুধু প্রাইভেট চেম্বারেই ক্ষান্ত নন কোনো সরকারি চিকিৎসক, নিজেই খুলেছেন হাসপাতাল ব্যবসা। অথচ সরকারি চাকুরি বিধির 16 ও 17 নম্বর বিধি অনুযায়ী কোনো কর্মচারী ব্যবসা করতে পারবেন না। অনিয়মরোধে সরকারি হাসপাতালেই চিকিৎসকদের প্রাইভেট রোগী দেখার সুযোগ রাখার পরামর্শ এই বিশেষজ্ঞের। তুরস্কে এই সিস্টেমটা খুব ভালো কাজ করছে। ডাক্তাররা ওখানে বাইরে কেউ যায় না, তারা হাসপাতালেই থাকে, রুগী দেখে, তার অ্যাকাউন্টে টাকা জমা হয়। এই সিস্টেমটা যদি আমরা বাংলাদেশেও করি ক্রমান্বয়ে, তাহলে এই কম বিশেষজ্ঞ চিকিৎসক নিয়েও আমরা মানুষের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারব। দেশে সরকারি গেজেটভুক্ত 30,000-এর বেশি চিকিৎসক পূর্ণ সময় সরকারি প্রতিষ্ঠানে সেবা দিলে কমে আসবে সেবাগ্রহীতার পকেট থেকে চিকিৎসা ব্যয়, নিশ্চিত হবে সরকারি অবকাঠামো ও বরাদ্দের ফলপ্রসূ ব্যবহার।
তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে 2 জন এবং ময়মনসিংহে মৃত্যু হয়েছে 1 শিশুর। সিলেটে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 113 জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 77 জন। এছাড়া বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 286 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে। খাসি রয়েছে আর সবকিছু আল্লাহ দিলে কমছে। জ্বর হয়েছিল আর খাসি হয়েছিল, তখন আমি পল্লী ডাক্তারের কাছে ঔষধ খাইছি, খাওয়ার পরে কমে না কমার পরে আমি সদর হাসপাতাল আইছি। আমার বাচ্চার খুব অশান্তি আছে, পাগলের মতন আছে। মানে দেখা যায় আমার বাচ্চারা আজ থেকে কালকে তাকিয়ে গেছে, কালকে তাকিয়ে কিছু আরাম হয়েছে। হামের মহামারীর অন্যতম কারণ প্রোটিনের ঘাটতি। তাই শিশুদের মাতৃদুগ্ধ প্রদানের বিষয়টি গুরুত্ব দিতে হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান টেকসই উদ্যোগে করি বেগবান। এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026 উদযাপিত হচ্ছে। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি হতাশা প্রকাশ করে বলেন, বর্তমানে শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে অনীহা দেখান মায়েরা। তাই প্রতিটি জেলায় এ বিষয়ে মাসে অন্তত একটি সেমিনার আয়োজনের আহ্বান জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত সহ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী SM জিয়াউদ্দিন হায়দার। আমরা জানি যে মায়ের দুধ, সেই জিনিসটা থেকে আমরা কিন্তু এখন বেবিদেরকে বঞ্চিত করতেছি। সিজারিয়ানের মাত্রা বেড়ে যাচ্ছে, শাল দুধ দেওয়া হয় না। শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর এ বেবি। সিটি কর্পোরেশনে দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে, এমনটা জানিয়েছেন DSCC প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত বর্জ্য শোভাযাত্রা এবং ক্লিনিং ডে উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সকালে রাজধানীর শাহবাগে হওয়া আয়োজনে প্রশাসক আরও বলেন, দূষণে সারা পৃথিবীতে ঢাকার অবস্থান খুব খারাপ। তিনি জানান, সিটি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারলে আরও খারাপ হবে পরিস্থিতি। সবাইকে নিজ দায়িত্বে শহর পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। বলেন, শহর ক্লিন ও গ্রিন করতে সবার অংশগ্রহণ প্রয়োজন। সিটি কর্পোরেশনের একার পক্ষে শহর পরিষ্কার করা সম্ভব নয়। শোভাযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে শহীদ মিনারে শেষ হয়। আমি আসার পরে তাদের দায়িত্ব জ্ঞান বলেছি, যার যার যে দায়িত্ব আছে সে পালন করতে হবে, আর না হয় স্বেচ্ছায় অবসর নিতে হবে, আর নাহলে তাকে আমরা অবসর দিতে বাধ্য হব। পরিষ্কার কথা, যে যে কাজ করবেন সেই কাজ সিনসিয়ারলি করতে হবে। আগ্রহ আর উৎসাহ জাগিয়ে দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন হলেও প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। নিরঙ্কুশ জয় পাওয়া ছাত্র শিবির প্যানেলের নেতারা নিজেদের দল আর ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত বলে দাবি করেন অন্য ছাত্র সংগঠন। তাই ইশতেহারের কোনো প্রতিশ্রুতি তেমন বাস্তবায়ন হয়নি। তার উপর GS সালাউদ্দিন আম্মারের বিতর্কিত কর্মকাণ্ড সমালোচনার জন্ম দিয়েছে। গত বছরের 16 অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসু নির্বাচন। 23টি পদের মধ্যে 20টিতে জয় পায় ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। ঘোষিত ইশতেহারে 12 মাসে 24টি সংস্কার সহ 107টি কাজের প্রতিশ্রুতি দিয়েছিল প্যানেলটি। শিক্ষার্থীদের অভিযোগ, ইশতেহার পূরণের ক্ষেত্রে রাকসু নেতারা সফল হতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের সমস্যা রয়ে গেছে আগের মতোই। যে প্রয়োজনগুলো ছিল, যে শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে একটা ন্যূনতমভাবে একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা, তার ন্যূনতমভাবে কিছুই করেনি। ইশতেহার তো দূরের কথা। ওরা যখন ভোটে আসছে তখন অনেক বড় বড় ইশতেহার দিয়েছে মেডিকেল নিয়ে, কিন্তু সমস্যার আসলে তেমন কোনো সলিউশনই নেই। ভোটের রাজনীতিতে তারা আসলে জিতার জন্য এই ধরনের আসলে বানায় মানে যা মাথায় আসছে তাই দিয়ে দিছে। সো এটা ইমপ্লিমেন্টেশন তো হয় নাই, অ্যান্ড এটা হওয়াও সম্ভব না। শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের অভিযোগ, ব্যর্থতার এই খতিয়ানের সাথে যোগ হয়েছে বছর জুড়ে ক্যাম্পাসে রাকসুর GS সালাউদ্দিন আম্মারের বিতর্কিত কর্মকাণ্ড। তার উপর রাকসু নেতারা দল আর ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত বলে অভিযোগ শিক্ষার্থীদের।
চাওয়া পাওয়ার মধ্যে একটু আমাদের গ্যাপ আছে। ওরা আসলে তেমন কিছু চেঞ্জেস মানে কোনো কিছু করে নাই তেমন বলার মতো। আমাদের প্রধান যে সমস্যাগুলো ছিল, আমাদের আবাসন সমস্যা, আমাদের খাদ্যর যে সমস্যাগুলো, আমাদের নিরাপত্তার সমস্যা, সকল সমস্যা কিন্তু এখনো সেই সমস্যার জায়গাতেই রয়ে গেছে। রাকসু নেতারা বলছেন তারা ইশতেহারের প্রায় 59% কাজ শেষ করেছেন আর 41% চলমান এবং সম্পন্ন হয়েছে এরকম আমরা তালিকা করেছি যে কোন কোন কাজ বাকি আছে। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে 59% কাজ আমাদের সম্পন্ন হয়েছে এবং চলমান, আর 41% কাজ আমাদের একেবারেই হাত দেওয়া হয়নি। রাকসুর জিএস আম্মারের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সহযোগিতা করার কথা ছিল সেটা করছে না। প্রশাসন হেল্প করতেছে না বলতে ভিসি স্যারের বক্তব্য তো আপনারা শুনছেন যে রাকসুর অথরিটি আলাদা, প্রশাসন অথরিটি আলাদা, কিন্তু উনি তো রাকসুর সভাপতি, সেই হিসাবে ওনার মুখে এই কথাটা আই থিঙ্ক যায় না। কারণ ওখানে স্পষ্টভাবে বলা আছে শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল কাজে রাকসু বাস্তবায়নের সহযোগী হিসাবে কাজ করবে। কোন জায়গায় প্রশাসনের কোন আয়োজনে দেখছেন যে রাকসুকে তারা সাথে নিছে? না, রাকসু নিজের আয়োজনে যেগুলো করছে এটাই। 1 বছর মেয়াদী রাকসুর এই কমিটির হাতে আর মাত্র 3 মাস সময় আছে। রাহিন সারোয়ার, যমুনা নিউজ। জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতেই ক্যাম্পাসে দেয়ালে আঁকা হয়েছিল গ্রাফিতি। সেগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এমন মন্তব্য করেছেন উপাচার্য ABM ওবায়দুল ইসলাম। তিনি বলেন, আন্দোলনের স্মৃতি জীবন্ত রাখতেই এই উদ্যোগ। সকালে উপাচার্যের বাসভবনের সামনের দেয়ালের গ্রাফিতি নতুন করে রং করে এই কর্মসূচির উদ্বোধন করেন ওবায়দুল ইসলাম। পরে সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা দেশবাসী জানে, সেই চেতনার প্রতিফলন ঘটেছে গ্রাফিতিতে। বর্তমান শিক্ষার্থী এবং পথচারীরা এই গ্রাফিতিগুলো দেখে আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন বলেও জানান উপাচার্য। উপাচার্যের বাসভবন থেকে রোকেয়া হলের প্রধান ফটক পর্যন্ত করা দেয়ালের গ্রাফিতি নতুনভাবে রং করা হয়েছে। কাজটি করছেন জয়নুল আর্ট গ্যালারির শিক্ষার্থীরা। এই এলাকার মানুষগুলো, এই অঞ্চলের মানুষগুলো এইগুলো দেখে অ্যাটলিস্ট মনে রাখবে এবং আগামী দিনে যেন ফ্যাসিবাদের আবারও উত্থান না ঘটে সেগুলো দিয়ে সতর্ক থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের 2 শিশুর লুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত কমপক্ষে 15 জন। সকালে উপজেলার পাইকপাড়া গ্রামে ঘটে এই ঘটনা। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে হামদু মিয়ার ছেলে নীরব ও একই গ্রামের আবুল ইসলামের ছেলে ইয়াসিন লুডু খেলাকে কেন্দ্র করে মারামারিতে জড়ায়। এ সময় হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথা ফেটে যায়। এর জেরে সকালে আবুল ইসলামের নেতৃত্বে 15-20 জন দেশীয় অস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় বুকে বল্লমের আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হয় হামদু মিয়া। উভয় পক্ষে আহত 15 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়ায় ট্রাক পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। সকালে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বউবাজার এলাকায় ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার আদমদিঘিতে মাছের রেণুপোনা বিক্রি করে শহরে ফিরছিল পিকআপ ভ্যানটি। বউবাজার এলাকায় পৌঁছালে সামনে থাকা যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপের চালক, যাত্রীসহ 4 জন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় দুর্ঘটনা কবলিত যানগুলো, তবে পালিয়েছে ট্রাকের চালক ও হেলপার। জোরপূর্বক শ্রম ইস্যু নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। যুক্তরাষ্ট্রের বাড়তি 10% শুল্ক আরোপ নিয়ে উঠেছে প্রশ্ন। বাংলাদেশে জোরপূর্বক শ্রম না থাকলেও কেন বাড়তি শুল্ক? বাংলাদেশ যেসব দেশ থেকে কাঁচামাল আমদানি করে সেই সব দেশে জোরপূর্বক শ্রম আছে, তাই যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ। খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক, সেখানে জোরপূর্বক শ্রম নেই। জানানো হয়, এভাবে শুল্ক আরোপের ফলে কমে যায় সক্ষমতা, কারণ পণ্য উৎপাদনে এখন নানামুখী চ্যালেঞ্জ বিদ্যমান। বাংলাদেশি পণ্য রপ্তানিতে অন্যতম বৃহৎ গন্তব্য যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার। কিন্তু দফায় দফায় শুল্কারোপের কারণে উদ্যোক্তাদের বাড়ছে দুশ্চিন্তা। গেল বছরের আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক, যার হার 20%। এটি গড় বাড়তি শুল্ক। তবে যুক্তরাষ্ট্রের বাজারে এখন গড়ে 15% শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করে বাংলাদেশ।
পাল্টা শুল্ক ধার্যের 1 বছর না যেতেই যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা দিতেই এই শুল্কের উদ্যোগ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর বলছে, বাংলাদেশের জন্য ধার্য করা হয়েছে 10% শুল্ক, গড় শুল্ক দাঁড়ালো 25%। শুধু বাংলাদেশই নয়, 60টি দেশের উপর এমন শুল্ক ধার্য করেছে মার্কিন সরকার। 10% শুল্ক দিয়ে যদি রপ্তানি হয় তাহলে ফোর্স লেবার জায়েজ আছে। তার মানে এখানে মৌলিক ব্যাপারেই তো তারা কিন্তু প্রচণ্ডভাবে একটা মানে বিপরীত প্রান্তে অবস্থান নিচ্ছে, যেখানে ফোর্স লেবার হচ্ছে যে কোনো ফর্মের ফোর্স লেবার সারা পৃথিবীতে নিষিদ্ধ হতে হবে। এটাই হচ্ছে মানবাধিকার, সভ্যতা, সামাজিক ন্যায় বিচারের প্রধান শর্ত। প্রশ্ন হচ্ছে, নতুন শুল্ক ধার্যের কারণ কি? বাংলাদেশ কেন লক্ষ্যবস্তু? ধারণা করা যাচ্ছে বাংলাদেশ পণ্য প্রস্তুতের জন্য বিভিন্ন দেশ থেকে কাঁচামাল আমদানি করে। সেই সব দেশে কাঁচামাল উৎপাদনে জোরপূর্বক শ্রমের অভিযোগ আছে। সেই কারণেই বাংলাদেশের উপর শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ব্যবসার যে ব্যবস্থা, সেখানে বাংলাদেশ সবসময় দুর্বল অবস্থানে। আমাদেরকে কাঁচামালও আমদানি করতে হয়, আবার আমরা যে সমস্ত পণ্য রপ্তানি করি সেই পণ্য একদম সম্পূর্ণ রপ্তানি নির্ভরই। এমন না যে কোনো কারণে রপ্তানি বন্ধ হয়ে গেলে আমার অর্থনীতি টিকে থাকবে, তা না। সুতরাং এখানে আমাদের কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয়ে অন্য একটা দেশকে চাপ দেওয়া খুব কষ্ট। বাংলাদেশের সংবিধান এবং শ্রম আইনে জোরপূর্বক কর্মী নিয়োজিত করা নিষিদ্ধ। বলা হচ্ছে, নানা ইস্যুতে দফায় দফায় এমন শুল্ক আরোপের ফলে কমছে প্রতিযোগিতা সক্ষমতা। ফোর্স লেবার আমাদের দেশে কখনোই ছিল না, এখনো নাই, ভবিষ্যৎ থাকবে না। আমরা কখনো ফোর্স লেবার দিয়ে কখনো কাজ করি না, কোনো লেবারকে আমরা ফোর্সও করি না। আমরা তাদের সমস্ত পাওনা অ্যাকর্ডিং টু লেবার ল অনুযায়ী দেওয়ার চেষ্টা করি। প্রায় 200-র উপরে আমাদের গ্রিন ফ্যাক্টরি এবং ম্যাক্সিমাম ফ্যাক্টরি কমপ্লায়েন্ট ফ্যাক্টরি। এখানে ফোর্স লেবার হওয়ার কোনো সুযোগ নেই, কোনো স্কোপ নেই। শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে পণ্যের দাম। অনেক ক্ষেত্রে বাড়তি শুল্কের দায় মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান নিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না আন্তর্জাতিকভাবে চিহ্নিত হচ্ছে যে অমুক দেশের অমুক কোম্পানি ফোর্স লেবারের মাধ্যমে পণ্য উৎপাদন করে, ততক্ষণ মধ্যে বাংলাদেশিরা বলতে পারে না যে ফোর্স লেবার। এটা কোনো দেশে কোনো দেশের পক্ষে বলতে পারে না। সুতরাং এখানে কিন্তু একটা বড় ফাঁক আছে। এখানে বাংলাদেশের উপরে এটা চাপিয়ে দেওয়া কোনো বাস্তবসম্মত না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রেকর্ড দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের সুগন্ধি চাল। 1 মাসের ব্যবধানে মান ভেদে কেজি প্রতি দাম বেড়েছে 60 থেকে 80 টাকা। পাইকার ও দোকানিরা বলছেন, রফতানি বেড়ে যাওয়ায় স্থানীয় পর্যায়ে দাম বেড়েই চলেছে। তবে ক্যাবের মতে অসাধু ব্যবসায়ী চক্র অতি মুনাফার লোভে বাজারকে স্থিতিশীল করতে চাচ্ছে না। রফতানিকারদের দাবি, অভ্যন্তরীণ চাহিদাও বেড়েছে। রাজধানীর ঢাকার যে কোনো অলিগলিতে হাঁটলেও বুঁদ হতে হয় বিরিয়ানির সুবাসে। বেলা না গড়াতেই কাচ্চি, চিকেন বিরিয়ানি আর তেহারি কিনতে ভিড় বাড়ে রসনা বিলাসীদের। তাই ঢাকাকে একটু ভিন্নভাবে বিরিয়ানির শহর বললেও ভুল হবে না। কিন্তু অবাক করা বিষয়, দিন দিন এসব বিরিয়ানির দোকানিদের দুশ্চিন্তা বাড়ছে। কেননা একদিকে বেড়েই চলছে পোলাও চালের দাম, অন্যদিকে ক্রেতাদের কথা মাথায় রেখে এখনই বাড়ানো যাচ্ছে না প্লেটের দাম। ফলে কিছুটা লোকসানও গুনতেই হচ্ছে। খাবারের তো প্রতিদিন প্রাইস আপ ডাউন করা যায় না, দেখা যায় ফিক্সড প্রাইস। আগে আপনারা 7,200 টাকা করে পোলাও বস্তা খেতাম 50 কেজি, তো এই জায়গায় এখন 10,000 টাকা বস্তা। যদি এরকমই দাম থাকে তাহলে আমাদের অবশ্যই বাড়াইতে হবে, কি জন্য, নাহলে লস করা তো হয় না। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় লাফিয়ে বাড়ছে খোলা পোলাও চালের দাম। কয়েক মাস আগের 160 টাকা কেজির চাল এখন হাঁকা হচ্ছে 170 থেকে 200 টাকায়। প্যাকেট চালের কেজি তো আগে থেকেই 210 টাকা। দোকানিরা বলছেন, সুগন্ধি চালের রফতানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে কিছুটা সংকট তৈরি হয়েছে। তারই প্রভাব পড়েছে দামে। আমাদের বেশি দাম কিনে আছে, আমাদের কোনো এখন ব্যবসা নাই, একদম লাভ নেই। দাম বাড়ছে, আমরা শুনতে আসছি পোলাও চাল বলে বিদেশে রপ্তানি করে, যাতে আমরা এটা শুনতে আসছি। শর্ট হয়ে যাইতেছে, মহিলারা ধান পাইতেছে না, চাল পাইতেছে না, যার কারণে দাম বাড়ছে। আগে তো ছিল 120 টাকা 110 টাকা, সেই পোলাও চাল হঠাৎ করে 200 টাকা 190 টাকা কেজি হয়ে গেছে। এইভাবে যদি সব জিনিসের দাম বাড়ে তাহলে তো আমাদের যারা মধ্যবিত্ত আছে আমরা তাদের জন্য তো অনেক কষ্টদায়ক হয়ে যাবে। নাগালের বাইরে চলে গেছে আর কি, বিশেষ করে পোলার চালটা কেন হলো এটা আমরা তো বুঝতে পারতেছি না। পাইকারদের অভিযোগ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানদের দিকে। প্রবাসীদের কাছে চিনি গুঁড়া জাতের বাড়তি চাহিদা থাকায় বেড়েছে রফতানির চাহিদা। এ কারণে অনেকে অবৈধ মজুদও করেন। এই সব চালগুলো চলে যাচ্ছে বাইরে, আমাদের লোকালের চালের দাম অনেক বেশি, প্রচুর পরিমাণে দাম বাড়ছে, যেখানে এখন পাইকারি 200-210 টাকা কেজি। আমাদের বাজার থেকে চিনি গুঁড়া
চলে যাচ্ছে বাইরে, যে কারণে আমাদের দেশে অনেক সংকটের কারণে চিনি গুঁড়ার দাম বাড়ছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করছেন রফতানিকারকরা, বলছেন উল্টো কমেছে রপ্তানির হার। আপনাকে গভর্নমেন্ট যে লিমিট দিয়েছে, যেই আপনাকে কোটা যেটা বেঁধে দিয়েছে, এর বাইরে তো আর আপনি দিতে পারবেন না, এটাই দিতে হবে। সো আমার মনে হয় এটার উৎপাদনটাই আরও বেশি বাড়ানো উচিত। গভর্নমেন্টকে সেদিকে আসলে নজর দিতে হবে। বাজারে চালের সংকটের কথা উড়িয়ে দিলেন ক্রেতা ভোক্তাদের সংগঠন ক্যাব সভাপতিও। ধারণা, অতি মুনাফার লোভে কৃত্রিম সংকট তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। পোলার চালের দাম 30 টাকা বেড়ে গেল, সেটা তো কোনো কারণ নেই, পর্যাপ্ত মজুদ আছে, সব কিছুই আছে, কিন্তু তারপরেও কেন দাম বেড়ে গেল? এটা আসলে ব্যবসায়ীদের কারসাজি, এবং এই ব্যবসায়ীদের এই কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তো সরকারকে কঠোর হতে হবে। সেই জায়গায় আমরা ওই কঠোরতা দেখি না। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে 2025-26 অর্থ বছরে 2 দফায় মোট 23,959 টন সুগন্ধি চালের রফতানির অনুমতি দেওয়া হয়। শারজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। ইরান যুদ্ধের কারণে তলানিতে ঠেকেছে মার্কিন অস্ত্র ভান্ডার। প্রায় 64% কমেছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইল। অন্যদিকে থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রও কমেছে অর্ধেকের বেশি। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। নাছোড়বান্দা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য তা মানতে নারাজ। অজ্ঞাত কারণে ইরানে হামলা বন্ধ থাকলেও কঠোর অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান যুদ্ধে হামলার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত মার্কিন ক্ষেপণাস্ত্র টমাহক ক্রুজ মিসাইল। অন্যদিকে প্রতিরক্ষার জন্য সর্বাধিক ব্যবহৃত দুটি ইন্টারসেপ্টর সিস্টেম থার্ড ও প্যাট্রিয়ট, যা সাধারণত ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে কাজ করে। সংঘাতের প্রথম ধাপ অপারেশন এপিক ফিউরি থেকে শুরু করে যুদ্ধবিরতির সময় এমনকি বর্তমান পর্যন্ত হাজার হাজার সংখ্যায় এসব ক্ষেপণাস্ত্র ও এয়ার ডিফেন্স মিসাইল ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনী, যার জেরে তৈরি হয় সংকট। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর দেয়া সর্বশেষ তথ্য বলছে, সাম্প্রতিক সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্সের ইন্টারসেপ্টর মজুদ ছিল 2300টি। দীর্ঘ সংঘাতের পর সেই সংখ্যা এখন 800-র কাছাকাছি এসে দাঁড়িয়েছে। আরেক প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের ইন্টারসেপ্টর সংখ্যা 450 থেকে কমে 200-র ঘরে নেমে এসেছে। এসব ক্ষেপণাস্ত্রের মজুদ পূর্বের অবস্থানে ফিরিয়ে নিতে কমপক্ষে 3 বছর সময় লাগবে। এই সময়ে মধ্যপ্রাচ্যে কিংবা ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোথাও যুদ্ধ বাঁধলে তা যুক্তরাষ্ট্রের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। অবশ্য বরাবরই অস্ত্র স্বল্পতার এমন দাবিকে অস্বীকার করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কদিন আগেও নিউ ইয়র্ক টাইমসের করা অনুসন্ধান পুরোপুরি উড়িয়ে দেন তিনি, যেখানে দাবি করা হয় সংকটের কারণে বাধ্য হয়ে হামলা থামাতে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। এদিকে গণমাধ্যমকে দেয়া মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ সাক্ষাৎকারেও উঠে এসেছে ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি। আমরা তাদের ওপর আঘাত হানব, অত্যন্ত জোরালোভাবে। এক পর্যায়ে তাদের বলতে হবে, আমরা আর এটা সহ্য করতে পারছি না। আমি তাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছি, কারণ তারা মিথ্যা বলে। সম্প্রতি CSIS এর আরেক প্রতিবেদনে উঠে আসে, এপ্রিল পর্যন্ত পেন্টাগন টমাহক ক্রুজ মিসাইলের প্রায় 30% মজুদ ব্যবহার করেছে, যার বিপরীতে উৎপাদন সক্ষমতা খুবই ধীর। অনিক রহমান, যমুনা নিউজ। গ্রিসের উপকূলীয় এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আটকে পড়াদের উদ্ধারে শুরু হয়েছে অভিযান। এ পর্যন্ত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক মানুষকে। শুক্রবার এথেন্সের পশ্চিম সমুদ্রাঞ্চলে ছড়ায় আগুন। প্রবল ঝোড়ো বাতাসে দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দাবানল। ঝুঁকিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। কর্তৃপক্ষ জানায়, আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী। ব্যবহার করা হচ্ছে 29টি অগ্নি নির্বাপক যান। বাতাসের তীব্রতায় বাধাগ্রস্ত ওয়াটার বম্বারও। এরই মধ্যে গ্রিসের কয়েকটি অঞ্চলকে দাবানলের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য চলছে আগুন। পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা, হুমকির মুখে বন্যপ্রাণী। দখলকৃত পশ্চিম তীরে বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। শুক্রবারও ব্যাপক হামলা ধরপাকড় চালিয়েছে ফিলিস্তিনিদের আবাসে। গুলিবিদ্ধ হয়েছে মাত্র 15 বছরের এক কিশোর। আটক করেছে অন্তত 3 জনকে। শুক্রবার গভীর রাতে বেথেলহেমের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। গুলি ছোঁড়ে আশপাশের এলাকায়। গুরুত্বপূর্ণ সড়কগুলোয় সেনা মোতায়েন করে বন্ধ করে দেয় প্রবেশপথ। সিরিজ হামলার শিকার হয় একাধিক অঞ্চল। কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেডও নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। শহর ছাড়াও সংলগ্ন গ্রাম, শরণার্থী শিবির কিছুই রক্ষা পায়নি।
2023-এর অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পরই হামলার পরিধি বৃদ্ধি পায় পশ্চিম তীরেও। প্রাণ হারান প্রায় 1200 ফিলিস্তিনি, আহত 13,000-এর বেশি, বন্দী হয়েছেন 24,000। স্পেনের ছিটমহল সিউতায় অভিবাসন প্রত্যাশীদের আকস্মিক ঢল বন্ধ হয়েছে। এর মধ্যে 50,000-এর বেশি মানুষ ফিরে গেছে নিজ দেশ মরক্কোয়। অভিযোগ, স্থানীয়রা অমানবিক আচরণ করেছে তাদের সাথে। স্প্যানিশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে চালিয়েছে হামলা। সেই সাথে খাবার ও বিশুদ্ধ পানির সংকটেও পড়েছেন তারা। এসব কারণে স্পেনের ভূখণ্ড ছাড়তে বাধ্য হন অভিবাসন প্রত্যাশীরা। দল বেঁধে ট্রাকের পিছনে চড়ে ফিরতি যাত্রা, কেউ আবার পায়ে হেঁটেই ফিরছেন নিজ দেশ মরক্কোয়। হাজার হাজার মানুষ ছাড়ছেন স্পেনের ছিটমহল সিউতা। 2 দিন আগেই উন্নত জীবনের আশায় তারা জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে পা রেখেছিলেন স্পেনের এই ভূখণ্ডে। দেশে ফেরা অভিবাসন প্রত্যাশীদের অভিযোগ, স্পেনের সিউতায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন তারা। টানা 48 ঘন্টা ভুগেছেন খাদ্যের অভাবে। স্পেন বলছে তারা আমাদের সাথে ভালো ব্যবহার করেছে, কিন্তু তা সত্যি নয়। তারা সব দোকানপাট বন্ধ করে দিয়েছে, আমাদের বাঁচার কোনো উপায় রাখেনি। আমরা সিওটায় এসেছিলাম উন্নত জীবনের আশায়, কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ফিরে যাচ্ছি। 48 ঘন্টা না খেয়ে থাকা সত্যি অনেক কষ্টকর। স্থানীয়দের সহিংস আচরণ ও অস্ত্রের হুমকির মুখে পড়তেও হয়েছে তাদের, এমনই অভিযোগ করছে অনেকেই। সিউতায় থাকা মরক্কনরাই আমাদের উপর হামলা করেছে। স্প্যানিশ সেনাবাহিনী ও তারা আমাদের উপর গুলি বর্ষণ করেছে। আমাদের এক ভাই নিহত হয়েছে, আমি এর বিচার চাই। এখানে আসার পর প্রথম সমস্যা ছিল খাবার না পাওয়া, আর দ্বিতীয় কারণ হলো মরক্কান বংশোদ্ভূত স্প্যানিশদের হামলা। স্পেনের সরকারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ঢলে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা ছিল 60,000। সীমান্ত টপকে প্রবেশের সময় পদতলিত হয়ে এবং সাগরে ডুবে প্রাণ গেছে অন্তত 57 জনের, তার মধ্যে নারী শিশুরাও ছিল। পরিস্থিতি সামাল দিতে রাজধানী মাদ্রিদ ছেড়ে সিউতায় চলে আসেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সার্বিক পরিস্থিতি তদারকি করেন তিনি। পরিস্থিতি অনুকূলে না থাকায় এরই মাঝে 50,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশী ফিরে গেছে দেশে, জানিয়েছে স্প্যানিশ সরকার। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।